দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জুলাই 2024-এর গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত টিম কাজ করবে। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এই কথা জানান। বলেন, সাবেক আইনমন্ত্রী কিংবা শেখ হাসিনা কাউকে ছাড় দেওয়া হবে না। সাইবার সিকিউরিটি সহ সকল নির্যাতনমূলক আইন বাতিল বা সংশোধন করা হবে জানিয়ে তিনি বলেন, যে কারো বিরুদ্ধে হয়রানিমূলক মামলা যাচাই বাছাই করে প্রত্যাহার করা হবে। বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আয়ের হিসাব আগামী 10 কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। যাদের কমান্ড ছিল, যাদের আদেশ নির্দেশে তারা করেছে, সে সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিও যদি হয়, সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব। যে জন্য আমরা মনে করছি অপেক্ষাকৃত দ্রুততর সময়ে এই ঘটনার জন্য, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, বারবার আমি বলছি, ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার, মানুষের বুকের ক্ষত, মানুষের আহাজারি। আমরা যখন এখনো, আপনারা সবাই জানেন, আমরা এখনো যখন এই মুগ্ধের ছবিটা দেখি, আবু সাঈদের ঘটনাগুলো দেখি, আমি আর বলতে চাই না, এগুলি এখনো আমাদের বুকে হাহাকার করে ওঠে। তো উনাদের সবার এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না, এটার সাথে জড়িত সবার বিচার এই আইনের আওতায় আনা সম্ভব। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হওয়ার পর এখন গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। গতকাল রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়। রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাদের আদালতে তোলা হতে পারে। নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার চেয়ে 7 দিনের রিমান্ড আবেদন করা হবে। দর্শক, ডিবি কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন, যুক্ত হচ্ছি তার সাথে। নুসরাত, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে আদালতে কখন তোলা হতে পারে, জানাবেন আমাদেরকে। উপমা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ডিবি কার্যালয়ের সামনে। আপনি কিন্তু জানেন, গতকাল কিন্তু অ্যারেস্ট করা হয়েছে আইনমন্ত্রী আনিসুল হক এবং তৎকালীন সরকারের শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। আমরা কিন্তু জানি, আগের যে সরকার ছিল, সরকারের অধীনে যে কোনো হেভিওয়েট আসামিকে যদি গ্রেফতার করা হয়, গ্রেফতার করার পর কিন্তু সুরক্ষা বলয়ের জন্য তাকে রাখা হয় ডিবি কার্যালয়ে এবং সেখান থেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। এখানে ডিবি কার্যালয়ে কিন্তু সেই একই নিয়মে কিন্তু তাদেরকেও নিয়ে আসা হয়েছে। যদিও আমরা জানতে পেরেছিলাম গতকালকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে সদরঘাট থেকে, আমাদেরকে পুলিশ কমিশনার যেটি জানিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেই তথ্যটি কিন্তু আমরা একটু অন্যরকম পেয়েছি আমাদের কাছে, যে এখন বর্তমানে যে তথ্যটি রয়েছে, তাদের কিন্তু গ্রেফতার করা হয়েছিল নারায়ণগঞ্জ বন্দর থেকে। কোস্টগার্ড তাদেরকে গ্রেফতার করে এবং গ্রেফতার করে পুলিশের কাছে তারা সোপর্দ করে। পুলিশের কাছে সোপর্দ করার পর কিন্তু তাদেরকে নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। আপনি জানেন, ডিবি কার্যালয়ে হোক আর যেখানেই হোক, গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে কিন্তু তাকে আদালতে সোপর্দ করার একটি নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী আজকে দুপুরের মধ্যে তাদেরকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা যতটুকু জেনেছি, তারা কিন্তু এখনও রয়েছে ডিবি কার্যালয়ে। ডিবি কার্যালয় থেকে তারা এখনও তাদেরকে কোনো পুলিশ তাদেরকে নিয়ে যায়নি আদালতে, তবে আদালতে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবে এমন তথ্য আমাদের কাছে রয়েছে। আর আরও একটি ব্যাপার যেটি উপমা আপনাকে জানিয়ে রাখি, আর পুলিশ কিন্তু, আমরা যে তথ্যটি পেয়েছি, পুলিশ কিন্তু তাদেরকে তাদের কাছে, আদালতের কাছে তাদের জন্য 7 দিনের রিমান্ড চাইতে পারে, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। এখন শুধু দেখার পালা যে কি হয়। আর তবে এইটুকু আপনাকে বলতে পারি, জানিয়ে রাখতে পারি, সেটি হচ্ছে আদালতের আজকে কিন্তু তাদেরকে সোপর্দ করা হবে আদালতের কাছে। এবং আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গতকালকে ধরা পড়ার পর কিন্তু অনেক গুজব কিন্তু ভাসছে, অনেক তথ্য আসছে, তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো এখন সেটি কতটুকু সত্য, সেটি কিন্তু আমরা আজকে আদালতে নিয়ে যাওয়ার পরই জানতে পারবো। আমরা আছি আজকে, অবশ্যই আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব এবং যুক্ত হয়ে বাকি যে তথ্য রয়েছে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে আছি ডিবি কার্যালয়ে। তো এই ছিল উপমা আমার কাছে ডিবি কার্যালয় থেকে গ্রেফতারের সর্বশেষ তথ্য। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডিবি কার্যালয় থেকে আমাদেরকে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে আজ বিকেল 4:30টায় শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়ার কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা। নস্যাৎ করতে এখনো ষড়যন্ত্র চলছে। যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসনের যে কোনো পর্যায়ে সেই ইনক্লুসিভের জায়গা থেকে আগের ফেসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। এতদিন ধরে যারা দলকানা আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে বদলে গেছে আশুলিয়ার সড়ক, মহাসড়ক ও দেয়ালের চিত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব স্লোগান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, সেই সব স্লোগান এখন শিক্ষার্থীদের রং তুলির আঁচড় শোভা পাচ্ছে সড়ক ও মহাসড়কের ডিভাইডারে ও দেয়ালে। কোমলমতি শিক্ষার্থীদের এই সৃজনশীল উদ্যোগে খুশি সর্বস্তরের মানুষ। প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ছাত্র জনতা আন্দোলনের পর পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সড়ক, মহাসড়ক ও দেয়ালে রং তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। গ্রাফিতি অঙ্কনে অংশ নিচ্ছে বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে আশুলিয়ায় ফুটে উঠতে শুরু করেছে বর্তমান প্রজন্মের মেধা ও বুদ্ধিদীপ্ত চেতনা। দেশপ্রেম ও দায়িত্বের জায়গা থেকে এই কাজে অংশ নিচ্ছেন ছোট বড় সব বয়সী শিক্ষার্থী। দেশটা তো আমাদের নিজেরই, দেশটা যে নোংরা হয়েছে বা যে ময়লা আবর্জনা যা আছে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা সবকিছু পেন্টিং করে আমরা দেশটা আবার নতুন করে গুছাতে পারছি। আমরা যে দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছি আমরা সেটাকেই দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলতে পারছি। এত ত্যাগের পরে যখন আমরা একটা কিছু অর্জন করতে পারছি, আসলে এটা আনন্দ প্রকাশটা স্বাভাবিক। এই আনন্দটা প্রকাশের মাধ্যমটা হচ্ছে এই ছবি আঁকা। আর্থিক সহযোগিতা পেলে আরো সুন্দর করে পুরো বাংলাদেশ সাজিয়ে তোলার প্রত্যাশা তাদের চোখে মুখে। যদি কোনো স্বইচ্ছায় কোনো কোম্পানি অথবা কোনো ব্যক্তি, কোনো রাজনীতিবিদ না স্পন্সর হতে চায়, তাহলে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে রাজি আছি। কয়েকদিন আগেও যে দেয়ালগুলো বিভিন্ন পোস্টার দিয়ে ভরা ছিল, অতিরিক্ত নোংরা হওয়ায় কারোর নজরও যেত না সেখানে, সেই দেয়ালগুলোই মানুষ এখন দাঁড়িয়ে থেকে দেখছেন। ছাত্র জনতার অবদান, নানা শিক্ষামূলক বাক্যে আর দুর্নীতির বিরুদ্ধে ও অপরূপ প্রকৃতির প্রতিচ্ছবি রং তুলিতে ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা। অনেক নোংরা ছিল, অনেক রাস্তায় নোংরা ছিল, এগুলো স্টুডেন্টরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, অনেক আগ্রাহী করতেছে। ছেলেমেয়েরা তা করতেছে, তা ভালো করতেছে, ভালো দেখতেও ভালো লাগতেছে। এখন পরিবেশ অনেক ভালো, শান্ত, সব ভালো লাগে। আমাদের ছেলেমেয়েরা অনেক পরিশ্রম করতেছে। যে কাজগুলো করছে এগুলা যেমন সুন্দর তেমনই প্রশংসনীয়। নতুনদের হাতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, বৈষম্য। পুরনো জরাজীর্ণতা ভুলে এখনই তো সময় কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের বাড়িতে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রংপুর পৌঁছে পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাইদের বাড়িতে গাড়ি বহর নিয়ে রওনা দেন তিনি। সেখানে আবু সাইদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেবেন। এরপর জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিবের আগমন ও সম্প্রীতি সমাবেশকে ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ধীরে ধীরে সমাবেশ স্থলে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, বিএনপি মহাসচিবের আগমন ঘিরে প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে।
জি উপমা, আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে আজকে অর্থাৎ রংপুরের যে গর্বিত সন্তান, যে প্রথম অর্থাৎ বৈষম্য ছাত্র আন্দোলনে যে প্রথম শহীদ যাকে আমরা বলছি এবং স্বীকৃতি দিয়েছি, সেই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আবু সাঈদের একেবারে ভিটে মাটিতে আসছেন। কিছুক্ষণ পরে কিন্তু আসবেন এমনটাই কিন্তু তথ্য রয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এই কবর জিয়ারতের পরে কিন্তু আমরা জেনেছি যেটি যে স্থানীয় যে জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে কিন্তু সেখানে সম্প্রীতি যে সমাবেশ সেখানে তিনি যোগ দেবেন এবং সেখানে প্রধান অতিথির বক্তব্য কিন্তু তিনি রাখবেন। এর আগে কিন্তু আমরা যেটি জানেছি যে তিনি ঠাকুরগাঁয়ে তার গ্রামের বাড়ি থেকে কিন্তু তিনি সড়ক যোগে কিন্তু তিনি এই রংপুরের পীরগঞ্জে আসবেন। তিনি কিন্তু এখনো আসেননি। তবে আমরা যেটি জেনেছি যে আর কিছুক্ষণ পরে হয়তোবা তিনি এই পীরগঞ্জের যে বাবনপুরের শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে আসবেন এবং কবর জিয়ারত শেষে তার পরিবারের লোকজনের সাথে কথা বলবেন। এরপরে কিন্তু তিনি সেই সম্প্রীতি সমাবেশে যোগদান করবেন। আমরা দেখছি যে আবু সাঈদের সমাধিস্থলে কিন্তু যে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু সকাল থেকেই জড়ো হচ্ছেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মীরাও কিন্তু অপেক্ষায় রয়েছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যে মহাসচিব তিনি তার আশাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে সেখানে গণমাধ্যম কর্মীরাও কিন্তু সেখানে অপেক্ষা করছেন এবং তারা এই আগমনকে ঘিরে এবং নেতাকর্মীদের মাঝে আমরা দেখেছি যে জেলা বিএনপির যে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম যেটি বলছেন যে দীর্ঘদিন পর যেহেতু বিএনপির মহাসচিব পীরগঞ্জে আসছেন, এই কারণে তৃণমূলের যে বিএনপির নেতাকর্মীরা একেবারে উজ্জীবিত, তারা কিন্তু তাকে আসলে সাদরে গ্রহণের জন্য এবং এই যে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে তারা কিন্তু একেবারে সমবেত হয়েছেন এবং বিশেষ করে এরপরে যে সম্প্রীতি সমাবেশ সেখানে কিন্তু তিনি যোগ দেবেন সেই অপেক্ষায় কিন্তু অধীর আগ্রহী নেতাকর্মীদের কিন্তু আমরা দেখছি যে আবু সাঈদের গ্রামের বাড়ি অর্থাৎ আবু সাঈদের সমাধিস্থলে কিন্তু নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন এবং তার আগমনের পরে কিন্তু আসলে জানাতে পারবো যে এখান থেকে আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি ধরনের বার্তা দেবেন নেতাকর্মীদের সেটিও কিন্তু আসলে জানার অপেক্ষায় রয়েছেন। তবে সব মিলে যদি বলি যে রংপুরের যেহেতু পীরগঞ্জে দীর্ঘদিন পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসছেন এবং এই তার আগমনকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মাঝে কিন্তু উজ্জীবিত এবং উদ্দীপনা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সব মিলে যদি বলি যে যেহেতু আর কিছুক্ষণ পরে অর্থাৎ একটার পরে কিন্তু এখানে আসার কথা। তবে আমরা গতকালকে যেটি জানিয়েছি যে আসলে তিনি কিন্তু এখানে সকাল 11টার পরে কিন্তু আগমনের কথা ছিল, কিন্তু তিনি এখন পর্যন্ত পৌঁছাননি। হয়তোবা দুপুর 1টার মধ্যে কিন্তু তিনি এই সমাধিস্থলে আসবেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপরে কিন্তু সেখান থেকে তিনি যে স্থানীয় যে জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে সেখানে যে সম্প্রীতি অর্থাৎ যে ধর্ম বর্ণ নির্বিশেষে যে আসলে যে সহিংসতা সারা দেশে চলছিল তার উপরে কিন্তু তিনি আসলে সেই সমাবেশের সম্প্রীতির যে সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এই ছিল এখনকার পর্যন্ত রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। আজ থেকে পুরোদমে শুরু হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার এ বিষয়ক নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় শ্রেণী কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশনা দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের কারণে প্রায় 1 মাস প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল। গেল 17 জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। গত 6 আগস্ট থেকে স্কুলগুলো খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ থেকে পুরোদমে শুরু পাঠদান। এতে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। ভালো লাগছে। কেমন ছিল বাসায়? বাসায় খুব খারাপই ছিলাম। বাসায় খুব খারাপ লাগছে, এনে ভালো লাগছে। এখন বাচ্চা কাচ্চা স্কুলে আসবে, ভালো লাগবে। বাসায় থেকে তো বাচ্চাদের কোনো উন্নতি দেখছিলাম না, আরো তারা বোল্ড হয়ে মানে অ্যাবনর্মাল মতো হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আমাদের প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের মুখরিত হয়েছে। আমরা আশা করছি ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত স্টুডেন্ট আসবে, স্টুডেন্টরা প্রাণ ফিরে পেয়েছে। গ্যাপ ছিল, এখন গ্যাপটাকে যেভাবে পূরণ করলে ভালো হয় বা করা যায় সেভাবে ব্যবস্থা নিলে অবশ্যই বাচ্চারা পারবে। বন্ধ যাচ্ছে দেশের একমাত্র চতুর্দেশীয় পাথর নির্ভরশীল স্থলবন্দর বাংলাবান্ধা। আমদানি রপ্তানি কমেছে রাজস্ব। বৈশ্বিক ও অভ্যন্তরীণ সমস্যা কাটিয়ে উঠতে পারলে আবারও কর্মচাঞ্চল্য ফিরে পাবে দেশের সর্ব উত্তরের এই বন্দর। পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি অর্থ বছরেই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। পঞ্চগড় প্রতিনিধি আবু তাহের আনসারির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল।
সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের একমাত্র চতুর্দেশীয় পাথর নির্ভরশীল কর্মচাঞ্চল্য বাংলাবান্ধা স্থলবন্দরেও। বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি কমেছে নেপাল, ভুটান, ভারতের। বিগত বছরগুলোয় প্রতিদিন গড়ে ৩০০ ট্রাক পারাপার হলেও চলতি বছরে কিছুটা কমে এসে গড়ে ২৫০ ট্রাক যাতায়াত করছে। ব্যবসায়ীরা জানান ২০২৩-২৪ অর্থ বছরে ডলার সংকট, বন্দরের চার্জ বৃদ্ধি ও ব্যাংকিং সেবা সহ নানা সমস্যায় ব্যবসায়ীদের এই বন্দর নিয়ে আগ্রহ কমতে শুরু করেছে। বিশ্ব মন্দা, অর্থনৈতিক মন্দা, সেই ঢেউ এসে আমাদের এখানে আবর্তিত হয়েছে, যার কারণে আমরা সিএনডি প্রেজেন্ট, যদি ব্যবসায়ীরা এখানে ব্যবসায় না আসে তাহলে তো আমরাও বসে থাকবো, এরকম একটা অবস্থা। দুঃখের বিষয়, গত ১ বছর ধরে বন্দরে ব্যবসা বাণিজ্য বন্দরের ভিতরে বিভিন্ন চার্জ বেড়ে গেছে এবং ডলারের ঊর্ধ্বগতি, বিভিন্ন নানাবিধ কারণে আমরা যারা ব্যবসায়ী আছি এই ব্যবসায়ী থেকে আমরা আগ্রহ হারিয়ে ফেলছি। এসব সমস্যা সমাধান হলে আবারও চাঞ্চল্যতা ফিরে আসবে বন্দরে, বাড়বে রাজস্ব, মনে করেন ব্যবসায়ী নেতারা। বর্তমান ব্যাংকগুলো কোনো প্রকার বিনিয়োগ দিতে আগ্রহী না বা দিচ্ছে না, বিবিধ কারণে আমরা ব্যবসা থেকে বিমুখ হচ্ছি। আমরা ব্যবসায়ীরা বর্তমানে অনেক ক্ষতিগ্রস্ত। ২০২৩-২৪ অর্থ বছরে ফুলবাড়ী, বাংলাবান্ধা ২ বন্দরের মধ্যে পরিবহন চার্জ নিয়ে অবরোধ শ্রমিকদের দাবি বাংলাদেশ ভারতের জাতীয় নির্বাচনের কারণে আন্দোলনের ফলে আমদানি রপ্তানি কমেছে বলে মনে করে বন্দর কর্তৃপক্ষ। তবে চলতি বছরের ব্যবসা বাড়বে বলে আশা করছেন তারা। বর্তমানে আমদানি রপ্তানি স্বাভাবিকভাবে চলছে এবং এই অবস্থা চলতে থাকলে আমরা আশা করছি যে গত বছরের তুলনায় অনেক ভালো আমদানি রপ্তানি হবে এবং সরকারি রাজস্ব আয়ও লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস। গত ২০২২-২৩ অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টোল উঠলেও ২০২৩-২৪ অর্থ বছরে তা কমে এসেছে। তবে চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে মনে করেন শুল্ক কর্মকর্তা। লক্ষ্যমাত্রার চেয়ে আমাদের আদায় কিছুটা কম ছিল, তো আমরা আশা রাখছি এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও অধিক রেভিনিউ আদায় সম্ভব। ইলিয়াস কমল, মাই টিভি। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় মাই টিভির সার্ভার প্রতিনিধির পদ থেকে আপেল মাহমুদকে অব্যাহতি প্রদান করা হয়েছে। কোথাও এই পরিচয় প্রদান করলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানানো যাচ্ছে। মাই টিভি একটি জনকল্যাণকর সমাজসেবামূলক প্রতিষ্ঠান, রাষ্ট্র ও জনগণ বিরোধী কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে না। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।